নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প সোনামণির অশ্রু। লোকটিকে ভালো করে লক্ষ্য করুন। রোগা পাতলা, লম্বাটে চেহারা, বছর 40 বয়স। মাথার চুল বেশ ঘন, তার মধ্যে 2-4টে সাদা। তুলনা দিয়ে বোঝাতে গেলে বলতে হয় লোকটির মুখখানা অনেকটা ঘোড়ার মতো। তা বলে খারাপ দেখতে বা হাস্যকর কিছু নয়, অনেক মানুষের মুখই এরকম হয়। ধুতির ওপর সাদা হাফ শার্ট পরা, তার পোশাক মোটামুটি পরিচ্ছন্ন। বাঁ হাতে একটা সোনার আংটি। লোকটি যোগুবাবুর বাজারের বাইরের ফুটপাত থেকে দুপুর 1:30টার সময় তালশাঁস কিনছে। দুপুর 1:30, রাস্তার অনেক মানুষের মধ্যে সাধারণ একটি মানুষ। ওকে দেখে বোঝবার কোনো উপায় নেই যে ওই লোকটি একটি খুনি। খুনিরা কি রাস্তায় দাঁড়িয়ে তালশাঁস কেনে? টাকায় 7টা দেবে না 8টা, তাই নিয়ে দরাদরি করে। 2 টাকায় 15টিতে রফা হলো। লোকটি কাগজের ঠোঙাটি হাতে নিয়ে হাঁটতে লাগলো হাজরার মোড়ের দিকে। কালিকা সিনেমার এক পাশের একটা 3তলা বাড়ির দরজায় 3টে চিঠির বাক্স। লোকটি দেখল মাঝখানের বাক্সটি ফাঁকা। দোতলায় আলো হাওয়াযুক্ত স্বতন্ত্র 3 কামরার ফ্ল্যাট। 15 বছর আগেকার ভাড়া, বেশ সস্তা। সল্টলেকে জমি রয়েছে তার, কিন্তু বাড়ি করার উৎসাহ নেই। দোকান থেকে অনেক দূর পড়ে যায়। লোকটির স্ত্রী বাংলা মাসিক পত্রিকা পড়ছিল বিছানায় শুয়ে। মোটার দিকে গড়ন, দুপুরে ব্রা পরে না। এই তো একটু আগে স্নান সেরে এসেছে। দুপুরবেলা এই সময় প্রত্যেক দিন তার স্বামী দোকানে অন্য কর্মচারী বসিয়ে রেখে বাড়িতে ভাত খেতে আসে। ওদের ছেলেটিই বড়, এই সবে কলেজে ভর্তি হয়েছে, আর মেয়ে ছোট, 9 বছর মাত্র বয়স। স্কুল বাসে সেও ফিরেছে একটু আগে। দরজার বেল শুনে মাসিক পত্রিকাটি মুড়ে রেখে স্ত্রী বলল, পুষি দোর খুলে দে, বাবা এসেছে। এক বুড়ি এ বাড়িতে রান্নার কাজ করে। 3 দিন ধরে সে দেশে গেছে। গৃহকর্ত্রীকেই আজ খাবার গরম করতে হবে, আর গোটা কয়েক বেগুন ভাজা। একটা ভাজাভুজি না করলে ওর স্বামীর মুখে ভাত রোচে না। খাট থেকে নেমে তখনই সে রান্নার ঘরের দিকে না গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। গুমোট গরম, 2-4টি ঘামাচি হয়েছে তার বুকে। বাঁ হাত দিয়ে নিজের বাম স্তনটি চেপে ধরে সে ডান হাত দিয়ে ঘামাচি মারতে লাগলো। মেয়ে দরজা খুলে বাবাকে জিজ্ঞেস করল, বাবা কি এনেছো, কি এনেছো? ঠোঙাটি মেয়ের হাতে দিয়ে লোকটি তার গাল টিপে একটু আদর করল। তারপর ঢুকল শয়ন ঘরে। রক্তমাংসের স্ত্রীর শরীরের চেয়েও আয়নায় আধো উন্মুক্ত বেশ বড় একটি বর্তুল স্তন তাকে মুগ্ধ করল বেশি। সে মৃদু মৃদু হাসতে লাগল। দেওয়ালে কালী ঠাকুরের ছবি, তাতে কাগজের লাল ফুলের মালা। ড্রেসিং টেবিলের দুপাশে 2টি বাঁকুড়ার ঘোড়া। জানলায় একটি পুরনো বিলিতি মদের বোতলে মানি প্ল্যান্ট। খুনির বাড়ি। সেলিমপুরের এপাশটা বড় রাস্তা পেরুলেই যোধপুর পার্ক। খানিকটা ভেতরে ঢুকলেই সোনামণির মাসির বাড়ি। সোনামণির মা আর বাবা দুজনেই অফিসে যান। ফিরতে সন্ধে হয়ে যায় বলে সোনামণি স্কুল থেকে ফিরেই মাসির বাড়িতে চলে যায়। বাড়ির ঝি তাকে দিয়ে আসে, নিয়ে আসে। সোনামণির বয়স 11। গল্পের বইয়ের জগৎ ছেড়ে সে এখনও বাস্তব পৃথিবীতে পা দেয়নি, এইবার দেবে দেবে করছে। তার গায়ের রং বেশ ফর্সা। সারসের সৌন্দর্যে তার মুখখানা অপরূপ। খুব বাচ্চা বয়স থেকেই লোকে তাকে দেখলে বলতো, ইস একেবারে পুতুলের মতো দেখতে হয়েছে মেয়েটা। এক সময় এই কথা শুনলে সে ঝরঝর করে কেঁদে ফেলত। সবাই এক কথা বলে, তার মোটেই পুতুল হতে ইচ্ছে করে না। এখন সোনামণিকে কেউ কেউ আদর করে বলে আকাশের পরী। সে সবেমাত্র লম্বা হতে শুরু করেছে।
মাথা ভর্তি কোঁকড়া চুল, চোখ দুটো দেখলেই মনে হয় কাজল টানা। পড়াশুনোতে সোনামণির তীক্ষ্ণ মেধা। সন্ধে 6:30 বাজে। সোনামণি মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরছে। খানিক আগেই লোডশেডিং হয়েছে। রাস্তাঘাট একেবারে ঘুটঘুটে অন্ধকার। বিকেলে প্রবল তোড়ে বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তায় এখানে সেখানে জমে আছে কালো জল। বাড়ির দাসী বিমলা সোনামণির হাত ধরে হাঁটছিল, কিন্তু সোনামণি নিজেই মাঝে মাঝে হাত ছাড়িয়ে নিচ্ছে। সে আর অত ছোট নেই। আর 2 দিন বাদেই তার জন্মদিন। তখন সে 12তে পা দিয়ে বড়দের জগতেও পা দেবে। এত অন্ধকারেও রাস্তায় মানুষজন কম নেই। হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে গাড়ি, তারই মধ্যে সাইকেল রিকশা, একটা গরু। ফুটপাত থেকে বড় রাস্তায় নামতেই খানিকটা জল। সোনামণি সেখানে পা দেওয়া মাত্র কেউ যেন তাকে নিচে টানল হুশ করে। সোনামণি হাত বাড়িয়ে বিমলাকে ধরতে গেল, পারল না। রাস্তায় হাঁটু ডোবার চেয়েও কম জলে সোনামণি ডুবে গেল। বিমলা প্রথমে কিছুই বুঝতে পারল না। কোনো গাড়ির হেডলাইট এসে এক পলকের জন্য সোনামণির গায়ের সাদা ফ্রকটাকে দুমড়ে নিচে পড়ে যেতে দেখল। ও খুকু, কোথায় গেলে? ও খুকু, কি হলো গো? ও খুকু। বিমলা হুড়োহুড়ি করতে গিয়ে নিজেও পড়ে গেল জলে, কিন্তু সে ডুবল না, এবং সে জানতেও পারল না তারই গোড়ালির ধাক্কায় সোনামণি আবার ডুবে গেল খোলা হাইড্র্যান্টের মধ্যে। একবার সে কোনো ক্রমে ভেসে ওঠার চেষ্টা করেছিল। বিমলার চেঁচামেচির কারণটা রাস্তার লোকেদের বুঝতেই অনেকটা সময় লাগল। সবাই তিতিবিরক্ত। কে আর অন্যের ব্যাপারে মাথা গলাতে চায়? 2.5 ঘন্টা বাদে নরকের পাঁক মাখা সোনামণির মৃতদেহ উদ্ধার করা হলো। তখনও মিশমিশে অন্ধকার রাস্তায়। কেউ তার বিকৃত বিভৎস মুখ দেখতে পায়নি। রাত 1:45। এই সময় শহর প্রায় ঘুমন্ত হলেও কেউ কেউ জেগে আছে। 55 তলা বস্তির পাশে রেল লাইনের ওপরেই 5 যুবক আড্ডা জমিয়েছে। এদের মধ্যে 2 জনের এখনও গোঁপ গজায়নি। তবু তারা টেনে টুনে যুবকদের দলে ঢুকতে চাইছে। সামনে বাংলা মদের বোতল আর ঝালঝাল কিমার চাট। 4 জনের মুখে সিগারেট, একজন গাঁজা পাকাচ্ছে। রাতের দিকে 2-1টা মালগাড়ি চলে মাঝে মাঝে, তাও ইদানিং বেশ কমে গেছে। মালগাড়ি এলে ওদের কাজ কারবার ভালো হয়। কিছুদিন ধরে বাজার মন্দা যাচ্ছে, তাই ছ্যাঁচড়া কাজ করতে হচ্ছে। হঠাৎ একজন ভয় পেয়ে চেঁচিয়ে বলল, ভূত। আর একজন তার উড়ুতে একটা থাবড়া মেরে বলল, চুপবে, চেল্লাসনি, রং চড়ে গেছে। প্রথম ছেলেটি তবু আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল, ওই ওই যে দেখ, ভূত। এবারে 5 জনেই দেখতে পেল। ধবধবে সাদা ফ্রক পরা ফুটফুটে ফর্সা 11-12 বছরের একটি পরী তাদের সামনে শূন্যে ভাসছে। 5 জনে একেবারে থ। চোখের ভুল নয়, সত্যি দেখছে। পরীটি খুব মিনতিপূর্ণ গলায় জিজ্ঞেস করল, ওগো, তোমরা আমায় মারলে কেন? আমি কি দোষ করেছি তোমাদের কাছে? 5 যুবকের শরীরে কাঁপুনি ধরল এবার, যেন পুলিশ তাদের অ্যারেস্ট করে ফলস কেস চাপিয়ে দিয়েছে, এবারে ফাঁসি দেবে। এরা তো ছুরি ছোড়া বা পেটো পিস্তলের কারবার করে না, সেজন্য অন্য দল আছে। ওরা তো সবেমাত্র ছোটোখাটো মাল সরাবার কাজে হাত পাকাচ্ছে। বিনা নির্বাচনেই ওদের যে দলপতি, সেই গনা বলল, তোমায় কে মেরেছে? আমরা তো কোনো মেয়ে ছেলের গায়ে হাত দিই না, তুমি ভুল জায়গায় এসেছো। কিশোরী পরী বলল, হ্যাঁ, তোমরাই মেরেছ। কেন মারলে? বলো, কেন মারলে? আমি কি দোষ করেছি? আমার বাবা মা কি তোমাদের কাছে কোনো দোষ করেছে? গনা বলল, আরে মুশকিল তো, সত্যি বলছি, আমরা ওসব কাজ করি না, তোমাকে আমরা মারিনি। কিশোরী পরী বলল, আর 2 দিন বাদে আমার জন্মদিন, আর হলো না। আমার আর স্কুলে যাওয়া হবে না, মা বাবা আমায় আর দেখতে পাবে না। ওগো, তোমরা কেন আমায় এই শাস্তি দিলে? তোমরা যোধপুর পার্কের সামনে রাস্তার 3টে হাইড্র্যান্টের লোহার ঢাকা খুলে নিয়েছো। গনা এবারে চোখ বুঝল। পুলিশ যেন চোরাই মাল তুলে ধরে তার চোখের সামনে দেখাচ্ছে। হ্যাঁ,
ও কাজটা তাদেরই বটে। এবারে দ্বিতীয় নেতা নেবু খানিকটা সাহস সঞ্চয় করেছে। সে বলল, হ্যাঁ নিয়েছি, পেটের দায়ে। তুমি যোধপুরে থাকতে তোমরা বড়লোক, গাড়ি করে যাও, তোমাদের নর্দমায় পা দেওয়ার কথা নয়। সোনামণি বলল, আমাদের গাড়ি নেই, আমি বিমলার সঙ্গে যাচ্ছিলুম, নর্দমায় পড়ে গিয়ে ডুবে গেছি, বিমলার পা ভেঙে গেল। ওগো, তোমাদের কি একটুও দয়া নেই? গনা বলল, আজ সালা সন্ধেবেলা হেভি বৃষ্টি হয়েছে। নেবু বলল, বৃষ্টি হয়ে রাস্তায় জল জমেছে, সে তো শালা ভগবানের দোষ। গনা সোনামণিকে উদ্দেশ্য করে বলল, তুমি দয়ার কথা বলছো? আমরা যখন খেতে পাই না তখন কেউ দয়া করে? তোমার বাপ মা কি আমাদের খেতে দেবে? কোনো শালা খেতে দেয় না, কিছু চাইতে গেলে দূর দূর করে খেদিয়ে দেয়। তোমরা অন্য কাজ করতে পারো না? বড়দা যেমন অফিসে কাজ করে। হ্যাঁ, তুমি কোথাকার পড়ি গো, কিছু জানো না, শুধু মুধু আমাদের দোষ দিতে এসেছো। অন্য কাজ? হ্যাঁ, নন্টেদা বেহালায় কারখানায় কাজ করতো, তার চাকরি গেছে, এখন সেও আমাদের লাইনে ঢুকেছে। ছি, তাই বলে তোমরা খারাপ কাজ করবে যাতে মানুষ মরে? আবারও এই কথা বলছো? তুমি যে মরেছ সে যদি কেউ দায়ী হয় তাহলে সে হলো যোগুবাবুর বাজারের শিববাবু। সে কে? তার লোহার দোকান, সে আমাদের কাছ থেকে মাল কেনে, পার্কের রেলিং ভেঙে নিয়ে গেলে কম দর দেয়, নর্দমার ঢাকনা নিয়ে গেলে ভালো পয়সা, একখানা নিয়ে গেলে বলে আর মাল নেই। হ্যাঁ গো পড়ি, তোমার মৃত্যুর জন্য শিববাবু দায়ী। ও মাল যদি সে না কিনতো তাহলে কি আর আমরা এমনি এমনি খুলতুম? সেই শিববাবু শালা আবার খুব কালীভক্ত, দোকানে এত বড় ফটো। সোনামণির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কালিকা সিনেমার পাশে দোতলার ফ্ল্যাটে শিববাবুর ঘুম ভেঙে গেল। স্বামী স্ত্রীর ডবল খাট, ছেলে মেয়েদের আলাদা আলাদা ঘরে বিছানা, কিন্তু মেয়েটা বড় বাবার ভক্ত, প্রায়ই নিজের বিছানা ছেড়ে বাবা মায়ের মাঝখানে শুয়ে পড়ে। শিববাবু চোখ মেলে আঁতকে উঠলেন প্রথমটা, জানালা দিয়ে ধোঁয়ার মতন কি যেন ঢুকছে, তারপর সেই ধোঁয়া একটি মূর্তি নিল, একটি অপূর্ব সুন্দরী কিশোরী মেয়ে, গায়ে সাদা ফ্রক, সে হাওয়ায় ভাসছে। শিববাবু ভাবলেন কোনো দেবতা বুঝিয়ে এসেছে তার ঘরে, লক্ষ্মী ঠাকুরন। একটা লটারির টিকিট কিনেছে সে, যদি 2,02,00,000 টাকার ফার্স্ট প্রাইজটা লেগে যায়। ভাসমান পরীর দুঃখের সুরে বলল, ওগো, তুমি আমায় কেন মারলে? আমি কি দোষ করেছি তোমার কাছে? হ্যাঁ? শিববাবু আঁতকে উঠল, সঙ্গে সঙ্গে কুলকুল করে ঘাম বইতে লাগলো তার শরীরে। এই মেয়েটা খুন হয়েছে? বাপরে বাপ, কি সাংঘাতিক কথা! এমন একটা ফুটফুটে মেয়েকে যারা মারে তারা কি মানুষ না শয়তান? কিন্তু মেয়েটি তার কাছে এসেছে কেন? তার নামে অভিযোগ করছে? এ কি আশ্চর্য কথা! ওগো, তুমি কেন আমায় মারলে? আমার 2 দিন পরে জন্মদিন। এ কী কথা বলছো মা? আমি কেন তোমায় মারবো? আমি বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করি, আমি তো খুন জখমের ব্যাপারে থাকি না। তোমারই বয়সী মেয়ে আছে আমার। কেন? রেল লাইনের কাছে লোকগুলো যে বলল তুমি আমাকে মেরেছ। রেল লাইনের পাশের লোক? তারা কারা? আমি তো চিনি না। তোমার কি হয়েছিল খুলে বলো তো। আমি যোধপুর পার্ক থেকে আসছিলুম, সন্ধেবেলা লোডশেডিং ছিল, রাস্তায় জল ছিল। ও হ্যাঁ, রেডিওর রাত্রিরের খবরে শুনলাম বটে, ওদিকে একটি মেয়ে রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে। আহা গো, এমন কাঁচা বয়সের মেয়ে! ছি 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 ছি! গাড়ি চাপা দিয়েছিল? রাস্তার নিচে পাতাল থাকে, আমি সেখানে ডুবে গেছি, পাতালে ঢাকনা ছিল না। কি বললে? পাতাল? রেল লাইনের লোকেরা বললে তুমি সেই পাতালের ঢাকনা কেনো, তাই ওরা সেগুলো তুলে আনে, তুমি না কিনলে ওরা আনতো না। ও, এবার বুঝেছি, ওরা বাজে কথা বলেছে। আমি না কিনলে ওরা অন্য কারুর কাছে বেচতো। আমি দোকান খুলেছি, কেউ পুরনো লোহা আনলেই কিনি। সে কোথা থেকে এনেছে তা আমার দেখার দরকার কি? তুমি জানো না ওগুলো খুলে নিলে মানুষ মরে যেতে পারে,
যেমন আমি মরে গেলাম? আমি কি দোষ করেছি যে এমনি করে আমাকে মরতে হবে? তুমি শুধু শুধু আমায় দোষ দিচ্ছ মা। জানো ওই লোহার ঢাকনাগুলো আমার কাছ থেকে কে কেনে? কর্পোরেশনেরই অফিসার আমার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে রাস্তায় বসায়। গনা নেবুরা সেগুলো আবার তুলে আনে। কর্পোরেশনের অফিসার আবার কিনতে আসে আমার কাছে। এর মধ্যে আমি কে? আমি তো নিমিত্ত মাত্র। কর্পোরেশনের মিস্টার দাস, তার কাছে যাও, সে তো জেনে শুনেই এসব করাচ্ছে। তুমিও তো জানতে। আমিও অত শত চিন্তা করি না, আমি মাল কিনি, মাল বেচি। রাস্তা রক্ষার দায়িত্ব আমার নয়। পুলিশ এই চুরি বন্ধ করতে পারে না। পুলিশ ওদের ইচ্ছে করে ধরে না, বুঝলে? ওখানকার থানার ওসিকে গিয়ে বলো সে তোমাকে মেরেছে। আর যারা রোজ সন্ধেবেলা লোডশেডিং করে তারা জানে যে রাস্তায় এত গর্ত, কত নর্দমার ঢাকনা নেই। সারা সন্ধে অন্ধকার থাকলে কত লোকের অ্যাক্সিডেন্ট হতে পারে, হচ্ছেও তো রোজই। তারা দোষ স্বীকার করেছে কখনো? তুমি তাদের কাছে যাও, দেখো গিয়ে তারা সবাই এখন আরাম করে ঘুমোচ্ছে। তুমি একলা আমাকে দুষতে এসেছো কেন মা? আহা, তোমার মতন একটা মেয়ে। সোনামণি আবার ধোঁয়া হয়ে বেরিয়ে গেল জানালা দিয়ে। শিববাবুর বুক কাঁপছে। হাত জোর করে সে প্রণাম জানালো ঠাকুরের উদ্দেশ্যে। তারপর পাশের ঘুমন্ত মেয়ের গায়ে স্নেহের হাত রাখল। তখনই সে ঠিক করল পুষিকে সে কোনো দিন সন্ধ্যের পর রাস্তায় বেরুতে দেবে না। রাত্রির তৃতীয় প্রহরের আকাশে দুলতে লাগল সোনামণির আত্মা। শিববাবু নামের লোকটি কতগুলো লোকের নাম বলল। সে এখন কোথায় যাবে? কার কাছে তার দুঃখের কথা জানাবে? তার জন্মদিন আর হবে না। সে আর এই পৃথিবীতে বড়দের জগতে পা দিতে পারবে না। এত বড় শহরের তো কিছুই চেনে না সোনামণি। শিববাবু যাদের নাম বলল তাদেরকে এখন কোথায় খুঁজে পাবে? ঢেউয়ের মতন অভিমান ঝাপটা দিতে লাগলো তার বুকে। রাত্রির শিশিরের মতন টুপটুপ করে ঝরে পড়তে লাগলো তার চোখের জল। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।